নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় মব উস্কে দেওয়াই কি উদ্দেশ্য। আমি শিরোনামটি আপনাদের বললাম, এখন গোড়াতেই একটা কথা বলি যে আমার গলা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা স্বাভাবিক অবস্থায় নেই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে পেশ করব বলেই এই গলাতেও, এই ভাঙা গলাতেও আমি এই ভিডিও অনুষ্ঠানটি করছি। তো আমাদের বিষয় আরেকবার বলি, আজকের বিষয় হচ্ছে যে মব উস্কে দেওয়াই কি উদ্দেশ্য। বাংলাদেশে মব জাস্টিস বলে একটা কথা চালুই হয়েছে এবং মবের মুলুক বলেও একটা কথা চালু হয়েছে। এগুলো সবই আপনাদের জানা আছে। 5 আগস্টের পর থেকে এই সব শব্দ খুবই প্রচলিত শব্দে পরিণত হয়েছে এবং আমরা সবাই বাংলায় জানতাম যে একটি কথা চালু ছিল মগের মুল্লুক। সেই মগের মুল্লুকের জায়গায় মবের মুলুক ব্যাপারটা চালু হয়েছে, যে অর্থাৎ এই যে দলবদ্ধভাবে দল বেঁধে মানুষ যখন ঝাঁপিয়ে পড়ছে একজন বা দুজন বা কোনো পরিবারের ওপর, এবং তারা নিজের হাতে আইন তুলে নিচ্ছে এবং সেই আইন তুলে নিয়ে কোনো মানুষকে হত্যা করছে, কোনো মানুষকে আহত করছে, গুরুতরভাবে আহত করছে। এরকম বহু ঘটনা কিন্তু সাম্প্রতিক অতীতে বাংলাদেশে ঘটেছে এবং এখনও ঘটছে। এটার কোনো ইতি টানা সম্ভব হয়নি। যে কোনো বাংলাদেশের নাগরিকের কাছেই কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের বিষয় আছে যে কখন তার সম্পর্কে কোনো একটা কিছু অপপ্রচার করে দিয়ে দলবদ্ধভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হবে। এই বিষয়টি কিন্তু এখন বড় দুশ্চিন্তার। আপনারা জানেন যে এর হাত থেকে বিদেশিরাও কিন্তু রেহাই পাচ্ছে না। এই কদিন আগেই ঢাকাতে দুজন ইরানের নাগরিক, তারা একটা জায়গায় টাকা চেঞ্জ করতে গিয়েছিলেন, অর্থাৎ ইরানের টাকার পরিবর্তে তারা বাংলাদেশি টাকা চেঞ্জ করে নিতে গিয়েছিলেন। সেখানেও কিন্তু তাদের ঘিরে ধরে প্রবলভাবে মারধর করা হয়। ফলে এটা একটা নতুন সামাজিক সমস্যা বাংলাদেশে তৈরি হয়েছে গত 5 আগস্টের পর। এখন আমার আজকে ভিডিওর যে বিষয়, সেই বিষয় হচ্ছে যে মব উস্কে দেওয়াই কি উদ্দেশ্য। আমি এই বিষয়ে একটু বিশদে যাওয়ার আগে আপনাদের সামনে কয়েকজনের মন্তব্য একটুখানি আপনাদের কাছে পড়ে শোনাই, তাহলে বিষয়টি আপনাদের হয়তো উপলব্ধি করতে খানিকটা সুবিধা হবে। একজন বলেছেন, চলতি বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যে কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না, যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে। এই বক্তব্য বলেছেন মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা বাংলাদেশের। তিনি গত 3রা ফেব্রুয়ারি ঢাকায় নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকের যে নির্যাস খবরের কাগজে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, যেটার দায় এখনও বাংলাদেশ সরকার অস্বীকার করেনি, সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনূস নিরাপত্তা আধিকারিকদের বলেছেন যে দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতির মতো আপনাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ একটা বড় কোনো মহাযুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হতে পারে। ফলে আপনারা সবাই সতর্ক থাকবেন। এটা ছিল 3 ফেব্রুয়ারি। আমি আপনাদের বললাম 3 ফেব্রুয়ারি 2025। ঠিক 1 মাস পরে 3 মার্চ 2025 মোহাম্মদ ইউনূস আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। আমাদেরকে এখন এতটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যুদ্ধ, তার মানে যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম মানে উনি বলতে চাইছেন যে 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের নাগরিকেরা, পূর্ব পাকিস্তানের মানুষ, তারা এই যুদ্ধ করেছিলেন। বলতে চাইছেন তখন আমরা যেরকম সতর্ক ছিলাম এখনও আমাদেরকে সেই রকম সতর্ক থাকতে হবে। এ তো গেল মোহাম্মদ ইউনূসের কথা। আমি আসি তার এক উপদেষ্টার কথায়, তথা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহায়কের কথায়। তার নাম মাহফুজ আলম। মাহফুজ আলম, আপনারা জানেন যে মোহাম্মদ ইউনূস, তার একটা বিশেষ পরিচয় গত সেপ্টেম্বর মাসে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দেওয়ার পরে তিনি যে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেখানে মাহফুজ আলমকে বলা হয়েছিল গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। তো মাহফুজ আলম তিনি গতকাল অর্থাৎ সোমবার বেশি রাতে বা বলতে পারেন মঙ্গলবারের প্রথম প্রহরে তিনি ফেসবুক পোস্টে অনেক কথা বলেছেন।
মাহফুজ আলম হচ্ছেন সেই বাংলাদেশের সেই কতিপয় মানে উপদেষ্টা যিনি নিয়মিত ফেসবুকে সরকারের নানান ভাবনা, নিজের নানান ভাবনা তিনি সেখানে শেয়ার করেন। গতকাল যে তিনি কথাটি বলেছেন সেটি বিষয় হচ্ছে যে তিনি একটা বলেছেন যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্মযুদ্ধ চালাচ্ছে। গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যুদ্ধ শুরু করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন আরও, সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে, কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে লাভ হবে। মাহফুজ আলম এই কথাটি বলেছেন। তিনি আরও কয়েকটি কথা লিখেছেন, সেগুলো খুব গুরুত্বপূর্ণ আজকে আমাদের আলোচনার জন্যে। তিনি বলেছেন যে আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়তে হবে। এই হচ্ছে মাহফুজ আলমের বয়ান। আমি যে কথা আপনাদের বলতে চাইছিলাম যে আপনারা যদি মোহাম্মদ ইউনূসের দুদিনের বক্তব্য অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি এবং ৩রা মার্চের বক্তব্য এবং মাহফুজ আলমের 10 তারিখ গভীর রাতে বা 11 তারিখের প্রথম প্রহরে যে বক্তব্য ফেসবুকে, তার মধ্যে কমন যে বিষয়টি সেটি হচ্ছে যুদ্ধ। অর্থাৎ শাসক বারেবারেই যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধর মতো সচেতনতা, যুদ্ধের সময় যেভাবে সচেতন থাকি, এই কথাগুলি বারে বলছে। এখন কেন বলছে? বাংলাদেশে কোন যুদ্ধ শুরু হয়েছে? প্রথমত বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, 5 আগস্টের পরও যে ঘটনাগুলি ঘটেছে সেগুলোকে আপনি কখনোই রাজনৈতিক দাঙ্গা বলতে পারবেন না। তার কারণ সেগুলি সবই হচ্ছে একতরফা। যদি আমরা বলি যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, বলা যাবে না, এই জন্যে যে সংখ্যালঘুরা তারা কোথাও প্রতিরোধ করেনি, তারা কোথাও পাল্টা আক্রমণে যাওয়ার মতন অবস্থায়ও তারা ছিল না, ফলে তাদের ওপরে একতরফাই আক্রমণ হয়েছিল এবং সেই কারণেও এটাকে কখনোই সাম্প্রদায়িক বলা যাবে না। কিন্তু সাম্প্রদায়িক হিংসার বলি তারা হয়েছেন, শিকার তারা হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে আওয়ামী লীগ তারা রাজনৈতিক হিংসার শিকার হচ্ছে, রাজনৈতিক হিংসার বলি হচ্ছে এবং কত মানুষ এই দলের সমর্থক, কর্মী, নেতা, তারা কত মানুষ মারা গিয়েছেন, কত মানুষ নিখোঁজ, কত মানুষকে গুম হত্যা করা হয়েছে, এর পুরো ফিগার এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের তরফ থেকেও সরকারিভাবে কোনো ফিগার বলা সম্ভব হয়েছে বলে আমার অন্তত জানা নেই। বিভিন্ন সময় নেতারা কখনো 3000, কখনো 4000, এগুলো হয়তো একটু অতিরঞ্জনও থাকতে পারে, কিন্তু আবার সংখ্যাটা একেবারে নগণ্যও নয়। অক্টোবর মাসে 2024-এর অক্টোবরে আওয়ামী লীগ একটা ফিগার দিয়েছিল, তখনই সংখ্যাটা ছিল প্রায় 400-র ওপরে। এখন সংখ্যাটি কত হয়েছে আমরা জানি না। এখন এই যে মানুষ মারা গিয়েছেন, তারা কিভাবে মারা গিয়েছেন? তাদের সবাইকে যে খুব গোপন রাস্তায় গিয়ে, গোপন কুঠুরিতে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে তা কিন্তু নয়। প্রকাশ্য দিবালোকে সকলের সামনে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তাদেরকে নিধন করা হয়েছে এবং এই রকম হত্যাকাণ্ড প্রকাশ্যে সংগঠিত হয়েছে। এবং যে সময় সেনা এবং পুলিশ ময়দানে ছিল সেই সময়তেই কিন্তু এই হত্যাযজ্ঞগুলি সম্পন্ন হয়েছে, যেটাকে বলা হচ্ছিল মব জাস্টিস। এবং এই মব জাস্টিস আমরা দেখেছি যে বাংলাদেশে আদালত, যেখানে মানুষ ন্যায় বিচারের জন্য যায়, সেই বিচারালয় পর্যন্ত এই মব জাস্টিসের কারিগরেরা তারা হাজির হয়ে গিয়েছে। অর্থাৎ অপরাধী বা অভিযুক্তকে যখন কোর্টে তোলা হচ্ছে তখন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং আদালত চত্বরে অভিযুক্তদের বা ধৃতদের ওপরে হামলা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে কেউ বাদ যায়নি। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। আমি একটা ফিগার আপনাদের বলতে পারি যে গত 6 মাসে বাংলাদেশে অন্তত কথাটা আমি বলছি এই জন্যে যে সংখ্যাটা হয়তো আরও অনেক বেশি হবে, অন্তত 121 জন মানুষকে শুধু
পিটিয়ে হত্যা করা হয়েছে এবং এই পিটিয়ে হত্যার 99% ঘটনা কিন্তু প্রকাশ্য দিবালোকে হয়েছে। অর্থাৎ হত্যাকারীদের মানুষ জানেন, মানুষ চেনেন, কিন্তু তারা এতটাই বেপরোয়া যে এই হত্যা করার সময় তারা কেউ ভয় পায়নি, তারা কেউ মুখোশ পরেনি, তারা কেউ হেলমেটে মুখ ঢাকেনি, কোনো কিছুই করেনি, প্রকাশ্যে তারা মেরেছে। এবং এই যে ঘটনাগুলি ঘটেছে, যেটাকে বলা হচ্ছিল মগের মুল্লুক থেকে মবের মুল্লুক, এই যে বিষয়টি, এই বিষয়টি বাংলাদেশে একেবারে খুব কি বলা যায় ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এবং আপনারা যদি দেখেন যে এর সঙ্গে এই যে ঘটনাগুলি এমন একটা স্তরে গিয়ে পৌঁছেছে যে অপরাধীরা তারা মনে করছে যে যে কোনো অপরাধী তারা করতে পারে। কারণ যখন এই অপরাধগুলোকে মান্যতা দেওয়া হয়েছে, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, অসন্তোষের বহিঃপ্রকাশ বলা হয়েছে, স্বভাবতই সেই দুষ্কৃতীরা যারা মানুষ খুন করেছে তারা এখন নারীকে ধর্ষণ করছে। এবং সবই দেখা যাচ্ছে যে অধিকাংশ ধর্ষণ হচ্ছে গণধর্ষণ। শিশু, কিশোরী কেউ বাদ যাচ্ছে না, বয়স্ক নারী কেউ বাদ যাচ্ছে না। অর্থাৎ সবাই মনে করছে আমরা রাজা, আমরা সবাই রাজা। এই যে মানসিকতা, এই মানসিকতা এখন সবচেয়ে বেশি দেখা দিয়েছে দুষ্কৃতীদের মধ্যে। এখন আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে যে পরিস্থিতিটা চলছে সেটা হচ্ছে যে নারীর উপরে যৌন নিপীড়নের প্রতিবাদে বিরাট বড় প্রতিবাদ মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, পথ অবরোধ হচ্ছে। এবং গত রবিবার দিন বাংলাদেশের ঢাকা, রাজশাহী এবং আরও এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে সারা রাত ধরে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছে এবং লাঠি হাতে মহিলারা প্রতিবাদে সামিল হয়েছেন। আমার কিন্তু মনে হয় যে এই যে ঘটনাগুলি, অর্থাৎ ধর্ষণের ঘটনায় সরকার উপযুক্ত সময়তে হস্তক্ষেপ করলো না, তার ফলে মানুষ এইভাবে পথে নেমে এসছে, নারী নির্যাতনের প্রতিবাদে পথে নেমে এসছে। এর ফলে আবার বাংলাদেশের কতগুলি মৌলিক সমস্যা আড়ালে চলে যাচ্ছে। একটি, এই রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির যে সমস্যা, যেটা সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যর্থতা, সেই ব্যর্থতা কিন্তু এই মুহূর্তে আলোচনায় নেই। যেমন বাংলাদেশে গত 5 আগস্টের পর সবচেয়ে বড় সমস্যা আইন শৃঙ্খলা, এবং আইন শৃঙ্খলার একটা বড় বিষয় হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে হত্যাকাণ্ড এবং আক্রমণের ঘটনা ঘটানো। সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় নেই। এত যে চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা বেড়ে গেল, তাহলে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে যে 11,000 মানুষকে গ্রেপ্তার করা হলো, তারা কারা? গত শনিবার এই অপারেশন ডেভিল হান্টের 1 মাস পূর্তি হয়ে গিয়েছে। 11,000 মানুষ যাদের গ্রেপ্তার করা হয়েছে, বাংলাদেশের মিডিয়ার খবর যে তাদের প্রায় 90-95 হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মী। অর্থাৎ এবং মিডিয়াতে বলা হচ্ছে যে সরকার যদি প্রকৃত দুষ্কৃতী, যারা খুন করছে, যারা রেপ করছে, যারা রাহাজানি করছে, যারা কিডন্যাপ করছে এবং নারীদের শ্লীলতাহানি করছে, যদি প্রকৃতই এই অপরাধীদের পুলিশ অ্যারেস্ট করত, সেনাবাহিনী অ্যারেস্ট করত, তাহলে গত 7 দিন 10 দিন ধরে যে ধর্ষণের ঘটনাগুলি সামনে আসছে, এগুলি কিন্তু এইভাবে আসতে পারতো না। অনেক আগেই দুষ্কৃতীরা সাবধান হতে পারত। কিন্তু সরকারের উদ্দেশ্য যখন রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে আইন শৃঙ্খলাকে দেখা, তখন যেটা হয়েছে যে এই ধরনের দুষ্কৃতীরা, অর্থাৎ যারা নারীকে যৌন নিপীড়ন করে, যারা খুন করে, যারা অপহরণ করে, যারা চুরি করে, ডাকাতি করে, তারা হয়ে গিয়েছে একেবারে অভয়। অর্থাৎ তারা মনে করছে আমাদের গায়ে টাচ করার কেউ নেই। এই যে 11,000 মানুষকে জেলে পুরে রাখা হয়েছে, তারা যদি প্রকৃত, অর্থাৎ স্বভাবগতভাবে বা পেশাগতভাবে যারা অপরাধী, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করতো, তাহলে আজকের এই যে 7 দিন 10 দিন ধরে যে ঘটনাটি ঘটছে, যে আন্দোলন, মানুষ পথে নামতে বাধ্য হলো, মানুষ পথে নামতে বাধ্য হলো কেন? সরকার নিশ্চুপ করে বসেছিল। আমি বলছি এই নিষ্ক্রিয়তা, এই নিশ্চুপ করে বসে থাকাটাই পরিকল্পিত। তার কারণ এই যে নারীরা পথে নেমেছে, কেউ লাঠি হাতে মিছিল করছে, কিছু নারী, কেউ বলছে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এই পরিস্থিতিটা তৈরি করার পেছনে উদ্দেশ্য হচ্ছে আবার মব জাস্টিসকে জাগিয়ে তোলো। অর্থাৎ সাময়িক যে বন্ধ হয়েছে, কিছুটা সাময়িক যে মবের মুল্লুক বন্ধ হয়েছে, মগের মুল্লুক বন্ধ হয়েছে, এইটাকে আবার
ফেরানো, যে কারণেই মানুষের মধ্যে সন্দেহ আশঙ্কা বারবার ধরিয়ে দেওয়া হচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধ আসছে, যুদ্ধ করো যুদ্ধ করো, এই যে রণবার্তা দেওয়া হচ্ছে শাসকের তরফ থেকে, এটা আসলে এই সমাজের মধ্যে আবার নতুন করে মব জাস্টিস, মবোক্রেসি বা মগের মুল্লুক, এই জিনিসটাকে ফেরানোরই একটা সুপরিকল্পিত পরিকল্পনা বলে আমার অন্তত মনে হয়। এ কথা ঠিক যে এই রকম পরিস্থিতি আমরা এদেশেও দেখেছি, ভারতে দেখেছি, যেখান থেকে আমি কথা বলছি, কলকাতা, পশ্চিমবঙ্গ, সেখানেও আমরা অতীতে দেখেছি যে শাসকেরা কিভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি করে আরও গুরুতর অনেক বৃহত্তর সমস্যাকে আড়ালে ঠেলে দেওয়ার জন্যে। এই মুহূর্তে রমজান মাস, পবিত্র রমজান মাস, ইসলাম ধর্মাবলম্বী সমস্ত মানুষের জন্যে এই যে পবিত্র মাসে রোজা পালন করা, এর পেছনে একটা অর্থনৈতিক বিষয় আছে, আমরা সবাই জানি। কিন্তু বহু মানুষ কিন্তু এই সময়ে সবচেয়ে বড় সংকটের মধ্যে পড়েছেন জিনিসপত্রের অগ্নিমূল্য। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমে বড় খবর নয়। গতকাল বাংলাদেশ থেকে প্রকাশিত একটি প্রথম সারির দৈনিকের প্রথম পাতার 6খানা খবরের শিরোনাম ছিল ধর্ষণ। অর্থাৎ আমি বলতে চাইছি, এই যে পরিস্থিতি তৈরি হলো, নারীরা পদে পদে আক্রান্ত হচ্ছেন, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, এই পরিস্থিতিটা তৈরি হতো না যদি এই অপারেশন ডেভিল হান্টের নামে যে 11,000 মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, তাতে যদি প্রকৃত স্বভাবগত পেশাগতভাবে অপরাধী তাদেরকে যদি জেলে পোড়া হতো, তাহলে শিশুরা, নারীরা এইভাবে নির্যাতনের শিকার হতেন না। আমি বলছি এটাই হচ্ছে সরকারের ষড়যন্ত্রের একটি অংশ। অর্থাৎ সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে মানুষ পথে নামতে বাধ্য হয়েছে। আর প্যারালালি আপনারা দেখতে পাচ্ছেন যে পতিত স্বৈরাচার, পরাজিত শক্তি, গণ অভ্যুত্থানে পতিত শক্তি, এই কথাগুলির মানে হচ্ছে আওয়ামী লীগ এবং তার সহযোগী শক্তিকে আবার তাদের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করা, আবার যাতে মানুষ আইন হাতে তুলে নেয়, আবার যাতে মানুষ তীব্রভাবে পথে নামে, এইভাবেই সরকার তার জন্য একটা সুরক্ষার বেড়াজাল গড়তে চাইছে বলে বাংলাদেশের আমার অনেক বন্ধুবান্ধব, পরিচিত যারা সাংবাদিক এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ, তারাও কিন্তু এই আশঙ্কা করছেন যে এই যে পরিস্থিতিটা তৈরি করা হলো, এর পরিণতিটা কিন্তু আবার বাংলাদেশে নতুন করে, যেটা গত 1.5-2 মাস খানিকটা লাগাম টানা গিয়েছিল বলে মনে করা হচ্ছিল, আবার দেখা যাচ্ছে যে তল্লাশির নামে তৌহিদি জনতা, কখনো কখনো কোনো বিপ্লবী জনতা, তারা কারো বাড়ি ঢুকে পড়ছে। কোথাও বলছে এই বাড়িতে লুট হওয়ার টাকা আছে, কখনো বলা হচ্ছে এই বাড়িতে অমুক দলের লোকেরা আত্মগোপন করে আছে। এই যে মানুষের আইন হাতে তুলে নেওয়া, এই প্রবণতা আরও বেড়ে যাবে যখন প্রশাসকের ওপর মহল থেকে সবসময় সন্দেহ তৈরি করে দেওয়া হবে যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে এবং যে কোনো মুহূর্তকেই আপনারা যুদ্ধকালীন পরিস্থিতি বলে মনে করুন। এই যে ভাবনা, এই যে ধারণা মানুষের মধ্যে বদ্ধমূল করা হচ্ছে, এর ফলে প্রত্যেক নাগরিককে একটা সেনার ভূমিকায় অবতীর্ণ হতে বলা হচ্ছে। অর্থাৎ যাকেই আপনার সন্দেহ, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এটা কোনো সভ্য সমাজের দৃষ্টান্ত নয়। সভ্য সমাজের দৃষ্টান্ত হচ্ছে শাসন আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, সেনা আছে, যা ব্যবস্থা নেওয়ার তারা নেবে। কিন্তু যেভাবে সতর্ক বার্তা, একই শব্দ, যুদ্ধকালীন, সতর্ক থাকুন, এই যে কথাগুলি আসলে মানুষকে খেপিয়ে তোলারই ষড়যন্ত্র বলে আমার পরিচিত মহল অন্তত মনে করছে। আমি নিজেও সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।